শিমুলগঞ্জে এসে ট্রেনটা থামা মাত্র তৃণাঙ্কুর বলে ওঠে, বাহ, অপূর্ব পরিবেশ। বেশ সকাল সকাল ট্রেনটা এসে পৌঁছালো। আরে ওই তো গরুর গাড়ি দেখা যাচ্ছে। যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে রথ তোলা যাবে নাকি। নিজের মনেই কথাটা বলে সে সুটকেস নিয়ে এগিয়ে চলল গরুর গাড়ির দিকে। গরুর গাড়ির গাড়োয়ান তাকে দেখতে পেয়েছিল, তাই থমকে দাঁড়িয়ে নিজেই জিজ্ঞাসা করল, বাবু আপনি যাবেন কোথায়? এইখানে কালী মন্দিরের সেবায়িত নিত্যানন্দ বানুজ্যের বাড়ি। আমি ওনার বাড়িতেই যাব। ঠাকুর মশাইয়ের বাড়িতে যাবেন? সে যে এইখান থেকে কোষ খানেকের পথ। চলুন, উঠে বসুন, আমি পৌঁছে দিছি। উঠে পড়ল তৃণাঙ্কুর। এই প্রথম তার গরুর গাড়িতে যাওয়া। তৃণাঙ্কুর চারপাশে মুগ্ধ দৃষ্টি নিয়েই তাকিয়েছিল। তখনই গাড়োয়ান বলে উঠল, বাবুর কি এই শিমুলগঞ্জের প্রথম আসা? গাড়োয়ানের কথা শুনে তার যেন চমক ভাঙল। সে বলে উঠল, কে আমি? আগে হ্যাঁ, আমি এইখানে আজকেই এসেছি। আমি রানাঘাটের ছেলে। সেইখান থেকে এইখানে মামার বাড়িতে এসেছি। আসলে অনেকদিন আসা হয় না তো, তাই মা বললেন যা একবার মামা মামিকে দেখে আয়। আচ্ছা বলছি যে আজ সন্ধ্যাবেলার দিকটা গ্রামটা একটু ঘুরে দেখব। আপনি কিন্তু সময় মতো চলে আসবেন। কিন্তু বাবু আপনি যদি কালকে সকালে দেখেন তাহলে কি খুব সমস্যা হবে? বাজ পড়ল তৃণাঙ্কুরের কপালে। সে বলে, কেন হে, কালকে কেন? আজকেই যদি আমাকে তুমি গ্রামটা ঘুরিয়ে দেখাও তাহলে সমস্যা কোথায়? কেন দিনের বেলা ছাড়া কি গরুর গাড়ি তুমি চালাও না? আসলে সেইটা নয়, আমরা কেউ সন্ধি হয়ে যাওয়ার পর পথে খুব একটা বেরুবার দরকার মনে করি না। দিনকাল খারাপ, তাই আর কি। আর কথা বাড়ালো না। গরুর গাড়ি তাকে পৌঁছে দিল তার নির্দিষ্ট গন্তব্যে। সে বাড়িটার দিকে তাকিয়ে চিবুকে হাত বোলাতে বোলাতে বলে উঠল, হ্যাঁ, অনেকদিন আগে এসেছিলাম, কিন্তু এখন সেই সব স্মৃতি আর মনে পড়ে না। আচ্ছা, এইটাই আমার মামার বাড়ি? দেখি একবার গেটটা ঠেলে, যদি আমাকে চিনতে পারে। সেকেলে জং ধরা 2 পাল্লার গেট ঠেলে সে ঢুকে পড়ল। তারপরে গলা সপ্তমে চড়িয়ে ডাকতে শুরু করল, মামা, মামি, তোমরা কোথায়? এই দেখো আমি এসেছি। দাদু কই গেলে? দাদু, বলি ও দাদু। বহুবার ডাকাডাকির পরে ওপর মহল থেকে দরজা ঠেলে বেরিয়ে এলো মধ্যবয়স্ক একজন ব্যক্তি। সে বেরিয়ে এসে রেলিং থেকে ঝুঁকে তাকালো একবার নিচের দিকে। তারপর তাকে এক মুহূর্ত দেখে নিয়ে বিস্ময়ের কণ্ঠে সে বলে উঠল, আরে তৃণ, তুই? ওই সময় নিচের দরজা খুলে আরেকজন অল্প বয়সী সদবা মহিলা বেরিয়ে এলো। ওপর থেকে মধ্যবয়স্ক ভদ্রলোক তার দিকে এগিয়ে এসে তাকে চিনতে পেয়ে বলে উঠল, আরে তুই তুই এইখানে কি করছিস? আরে কত বড় হয়ে গিয়েছিস! সেই কোন ছোটবেলায় দেখেছিলাম, তাই এতদিন পরে মনে পড়লো মামাকে। তৃণাঙ্কুর দুজনকেই পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারপর বেশ কিছুক্ষণ ওদের গল্প গুজবে কাটল। মামি আবার তাকে বেশ ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়াতে লাগলেন। একসময় তার মামা স্ত্রীকে আড়ালে ডেকে নিয়ে গেল। বলছি সুধা, একটু শোনো তো, দরকার আছে। তখন সবে জলযোগ করতে বসেছে তৃণাঙ্কুর। তার বেশ ভালোই লাগছিল। মাকে চিঠি লিখে দিয়েছে পৌঁছাবার সাথে সাথেই। খানিক বাদে মামা মামি দুজনেই আড়াল থেকে বেরিয়ে এলো। তার মামা নিত্যানন্দ আক্ষেপের সুরে বলে উঠল, ওরে তৃণ, তুই এসেছিস তাতে আমাদের খুব আনন্দ হচ্ছে রে, কিন্তু একবার খবর দেওয়ার দরকার মনে করলি না? এখন যে সময়টা খুব খারাপ, গ্রামে একটা ত্রাহি ত্রাহি রব ছড়িয়ে পড়েছে। যাই হোক, তুই কিন্তু যেখানে সেখানে চলে যাস না, বুঝলি তো? কিন্তু মামা কেন? আমি যদি দরকার মতো তোমাদের গ্রামে একা ঘুরে বেড়াতে চাই তাহলে সমস্যা কিসের? আসলে গ্রামের পথঘাট তো অন্ধকার হয়ে গেলে চলতে ফিরতে বেশ সমস্যা। তোর সাথে যদি আলো না থাকে তাহলে চেনা পথেও মাঝে মাঝে ভুল হয়।
হারিয়ে যায় অনেকেই। যাই হোক, এখন খেয়ে দিয়ে বিশ্রাম কর। সন্ধ্যার দিকে আমাদের গ্রামের কালী মন্দির ভ্রমণে তোকে নিয়ে যাব, কেমন? সে বুঝল যে তার মামা তার থেকে কিছু একটা গোপন করে যাচ্ছে। সে ওই উত্তরে সন্তুষ্ট হলো না। ঘুম থেকে সে উঠে দেখল যে দুপুর গড়িয়ে সদ্য বিকেল শুরু হয়েছে। জানলার কাছে দাঁড়িয়ে সে বলে উঠল, না, একটু ঘুরে আসি। এখন তো অঢেল আলো আছে, চলতে ফিরতে কোনো সমস্যা হবে না। আর সাথে একটা টর্চ রাখি, চলেই আসবো। সে চলে গেলে কাউকে কিছু না জানিয়ে। তার মামার বাড়ি থেকে কিছুটা এগিয়ে গেলেই পথ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সে বুঝতে পারল না কোন দিক দিয়ে তার যাওয়াটা উচিত। তাই সে চলতে চলতে বাম দিকের পথটাই বেছে নিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে দেখল যে মাঠ থেকে একজন রাখাল ফিরে আসছে গরু মোষের পাল নিয়ে। রাখাল বালকও দূর থেকে লক্ষ্য করেছিল তৃণাঙ্কুরকে। তার সাথে দেখা হতেই রাখাল বালক বলে ওঠে, এ কি বাবু, আপনি বাড়ুজ্জে বাড়িতে এসেছেন না? এইখানে কি করছেন? এই একটু গ্রামটা ঘুরে দেখার ইচ্ছা হলো, তাই সন্ধ্যা ভ্রমণে বেরিয়েছি। কিন্তু তুমি দেখছি এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছ। এখন তো সবে বিকেলের শুরু। ওইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে হাসবেন না কর্তা। আপনি দেখছি কিছুই জানেন না। এইখানে সন্ধ্যা নামে অগোচরে। এইখানে যখন তখন যে কোনো সময়ে বাইরে বেরুবার উপায় নেই। ওর খপ্পরে পড়লে পুরাণ নিয়ে বাড়ি ফিরতে হবে না। কিসের ভয় শুনি? হ্যাঁ, ভূত প্রেত? হ্যাঁ, এসবে আমার বিন্দুমাত্র ভয় নেই। আর তোমরা দেখছি একটু বেশি ভয় পাও এসবে। আপনি আসুন, আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিই। বেশ বিরক্ত হয় এবার তৃণাঙ্কুর। সে বলে, আরে নানা, দরকার নেই। এই তো বাড়ি থেকে বেরুলাম, এর মধ্যে আবার ফিরবো কি? তুমি যাও, আমি একটু ঘুরে আসি সামনে থেকে। আর কোনো কথা বলল না ওই রাখাল বালক। তৃণাঙ্কুর পকেট থেকে টর্চটা বের করে সে একবার জ্বালিয়ে দেখল। হ্যাঁ, টর্চ জ্বলছে বেশ ভালো মতোই। সে আরও এগিয়ে গেল, তবে আকাশের দিকে তাকিয়ে তার বুকটা ছ্যাদ করে উঠল। সে ভাবল, ওরে বাবা, আকাশটা দেখছি একদম ঘন কালো করে এলো। সাথে তো ছাতাও নেই, যদি বৃষ্টি হয়। মাসটাও আবার কালবৈশাখী। যদি বৃষ্টি বাদলার সাথে ঝড় হয় তাহলেই হয়েছে। কথাটা চিন্তা করার সাথে সাথে আকাশ ছেয়ে গেল ঘন কালো মেঘে, আর মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চমকাতে আরম্ভ করল। সে দ্রুত দৌড়ে দিশেহারার মতো মাথা গোজার একটা ঠাঁই খুঁজতে শুরু করল। ওই সময় ফাঁকা ধান ক্ষেতের মধ্যে দেখতে পেল কেউ যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। আরে, ওই মেয়েটা আমাকে এইভাবে ডাকছে কেন? এই বৃষ্টির মধ্যে একা ওইভাবে ধান ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রাণে কি ভয় ডর নেই? এই যে মেয়ে, কে তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোনো উত্তর এলো না। তৃণাঙ্কুর দিশেহারার মতো ওই মেয়েটার পিছু পিছু চলতে এগিয়ে গেল একটা কুঁড়ে ঘরের দিকে। ভিতরে ঢুকে সে দেখল মেয়েটা তার পাশে নেই। তবু ওই শুনশান পরিবেশে একটু ভয় করছিল তার। কেন যে এইভাবে বারণ সত্ত্বেও এইখানে চলে এলাম? এইবার বৃষ্টি না থামলে কিভাবে বাড়ি ফিরবো পথ চিনে? আরে, কার যেন একটা হাসির শব্দ পেলাম না? ও কি? কুঁড়ে ঘরের জালনার বাইরে উকি দিয়েই চমকে উঠল তৃণাঙ্কুর। যেইখানে সে আশ্রয় নিয়েছিল ওইখানেই ছিল একটা আশশেওড়া গাছ। ওই গাছেই সে দেখতে পেল একটা মেয়ে 8 পৌড়ে শাড়ি পরে গাছের ডালে বসে পা দোলাচ্ছে। মেয়েটার কপালে ইয়া বড় একটা লাল রঙের টিপ, যা তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। মেয়েটা তার দিকে তাকিয়ে হো হো করে অট্টহাসি হেসে উঠল।
মেয়েটার ওই পা দুলনি এবং মৌখিক অঙ্গভঙ্গি দেখেই বুক কেঁপে উঠল তৃণাঙ্কুরের। সে ওইখান থেকে বৃষ্টি মাথায় নিয়ে ছুটে পালাতে গিয়ে ধারালো কিছু একটাতে লেগে কেটে ফেলল নিজের হাত। রক্তের ফোঁটা চুইয়ে পড়ল মাটিতে। সেই দিকে ভ্রুক্ষেপ না করেই সে এক্কেবারে কাক ভেজা হয়ে বাড়ির পথে ফিরল। সে বাড়ি ফিরে দরজা ধাক্কা দিয়ে বলে উঠল, মামি, মামি দরজাটা খোলো তো, দরজাটা খোলো না। দরজাটা ভেতর থেকে খুলে দিলেন নিত্যানন্দ বাবু নিজেই। তাকে ওইভাবে কাক ভেজা হয়ে রুষ্ট হয়ে বললেন, এ কি তৃণাঙ্কুর, তুই এইভাবে ভিজে কোত্থেকে আসছিস? আরে কি, তোর তো দেখছি কনুইয়ের কাজটা কেটে গিয়েছে। আমাকে নবীন রাখাল সব বলে দিয়েছে তুই নাকি বাম দিকের পথটা ধরেছিলি, সত্যি নাকি? মামি, আমি কথা বলতে পারছি না। আমার না শরীরটা খুব খারাপ লাগছে। চোখ বুজে আসে তৃণাঙ্কুরের। সে শুয়ে পড়ল মাটিতে। তবু সে জ্বরের ঘোরে সব কিছু বলে দিল প্রলাপ বকতে বকতে। ওই কথা শুনে তার মামা বলে ওঠে, সে কি রে, তুই যে ওই কুঁড়ে ঘরে চলে যাবি এই ভয়টাই করেছিলাম। ওই নিশি যে কতদিন ধরে রক্ত না পেয়ে তৃষ্ণার্ত হয়ে আছে এই কথা তুই জানিস না? জানি না এরপর কি হবে। আর একদম বাইরে পা রাখবি না, এখন শুয়ে থাক। এদিকে যেভাবে বৃষ্টি হচ্ছে দুর্যোগ সহ, তাতে তো মনে হচ্ছে থামার লক্ষণ নেই। একলা ঘরে শুয়ে রইল তৃণাঙ্কুর। সে চোখ বুঝলেই ওই মেয়েটাকে দেখতে পেল। মেয়েটার ঘাটটা বেঁকে আছে এখনো। তার পরনের শাড়িটার মধ্যে লেগে তৃণাঙ্কুরের দেহ নিঃসৃত রক্ত। মেয়েটা স্বপ্নাদেশে কথা বলছে যেন। কিরে, আয়, আজকে তোকে আমি নিয়ে যাব। তোর দেহের রক্ত দিয়েই আমি আমার পিপাসা মেটাবো। কেউ তোকে পরিত্রাণ দিতে পারবে না। ঘুমের ঘোরের মধ্যেই বলে ওঠে তৃণাঙ্কুর। সে ছটফট করতে করতে বলে, না না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এখান থেকে পাততালি গুটিয়ে চলে যাব। আমার মামার বাড়ি আসার শখ মিটে গেছে। আমাকে ছেড়ে দাও। সে ঘুমের মধ্যেই ওই বৃষ্টি ভেজা রাতে মেয়েটার ভয়ঙ্কর অট্টহাসির শব্দ শুনতে পায়। তখন ঠিক কটা বাজে ঠিক খেয়াল নেই। তৃণাঙ্কুরের ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বলছিল। ওই প্রদীপটা দমকা বাতাসের ঝাপটায় নিভে গেল। পাল্লা খোলার শব্দে ঘুমটা ভেঙে গেল তৃণাঙ্কুরের। সে উঠে দেখল যে জানলার কাছে কার যেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সেইবার আতঙ্কিত হয়ে বলে ওঠে, এই এই কে রে, ওখানে দাঁড়িয়ে আছিস? চলে যা বলছি। তৃণাঙ্কুর, এই তৃণাঙ্কুর, বাবা একবার দরজা খুলে বেরিয়ে আয়। আমি যে তোর মামি, একটু বাইরে বেরিয়ে আয় না বাবা, খুব দরকার আছে। দরজা তো খোলাই আছে, তুমি ঘরে এসে যা বলার বলো। আমি যে ভিতরে ঢুকতে পারবো না। তোর খাটের চারপাশে কি সব ছাইগুলো ছড়িয়ে দিয়েছে তোর মামা। আমার যে ওই অবধি যাওয়ার জো নেই। তুই একটু কষ্ট করে বেরিয়ে আয়। কিন্তু কেন মামি, এই দুর্যোগের রাত্রিতে তুমি কোথায় যাবে? আয় না বাবা, বেশিক্ষণ লাগবে না। তোর মামাকে আবার জাগাবো। ঘুম থেকে উঠলে উনি খুব ক্রুদ্ধ হন। তুই একবার বেরিয়ে এসে আমাকে এই বিপদ থেকে রক্ষা কর বাবা। আর দ্বিরুক্তি করল না। সে বিছানায় উঠে বসে নিচে ছাইভস্যের গুঁড়ো বৃত্তাকারে তার খাটের চারপাশে দেখতে পেয়ে একটু অবাক হয়েই দরজা খুলে বেরিয়ে এলো। সে বেরিয়ে আসতেই তার হাতটা ধরল একটা অবয়ব। কি ঠান্ডা সেই হাত! ওই শীতল হাতের স্পর্শ পেয়েই সে বাহ্যক জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে তার আর কিচ্ছু মনে নেই। ওই অবয়ব তাকে দুর্যোগের বৃষ্টি ভেজা রাতে নিয়ে চলল আদারে বাতারে জঙ্গলের পথ দিয়ে। চলতে চলতে ওরা একটা গাছের নিচে উপস্থিত হলো।
ওই গাছের ডালে নেই কোনো পাতা। মৃত ওই গাছটার ডালে ঝুলছে একটা মোটা দড়ি। ওই দড়িটা ওই নিশি ভূত তার গলায় পরিয়ে দিল। তারপর যেই অন্য দড়ি নিয়ে টান দিতে যাবে, ওই সময় দূর থেকে ভেসে এলো একটা চিৎকার। তিরাঙ্কুর, এই তিরাঙ্কুর, খবরদার, ওকে ছেড়ে দাও। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো নিত্যানন্দ বাড়ুজ্জে। এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে একটা ছোট্ট মশাল। ওই মশালটা ওই মেয়েটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেই সে চিৎকার করে ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে গেল। নিত্যানন্দের সাথে আরেকজন মধ্যবয়স্ক লোক ছিল। সে তার গলা থেকে খুলে দিল ফাঁসের দড়িটা। তারপর তাকে দুইজনে ওখান থেকে পাজা কোলা করে নিয়ে এলো সোজা কালী মন্দিরে। নিত্যানন্দ সেখানকার ভারপ্রাপ্ত একজন সেবায়েত। হ্যাঁ, আপনি ওকে মায়ের বিগ্রহের সামনে শুয়ে রাখুন, আমি আসছি। তাকে শুইয়ে দিল নিত্যানন্দ বাবু। এরপর উনি কই যেন চলে গেলেন। তারপর ফিরে এলেন একটা ছাগল হাতে নিয়ে। মায়ের বিগ্রহের সামনে একটা প্রদীপ জেলে পুরোহিত গদাই পুজো করে একটা রক্তজবা মন্ত্র পড়তে পড়তে সর্বাঙ্গে বুলিয়ে দিল তৃণাঙ্কুরের। তৃণাঙ্কুরের শরীরটা থরথর করে কেঁপে উঠছিল। নিত্যানন্দ মায়ের মন্ত্রপ্রুত ত্রিশূলটা একবার শুয়ে থাকা তৃণাঙ্কুরের মাথার উপরে স্পর্শ করালো, আরেকবার ছাগলটার মাথার উপরে স্পর্শ করালো। সবশেষে ওই ছাগলটাকে নিয়ে একটু এগিয়ে যে 3 মাথার মোড় আছে ওই দিকে ছেড়ে দিল। ছাগলটাকে দূরে অন্ধকার থেকে কেউ যেন একটা লম্বা হাত বাড়িয়ে টেনে নিল নিজের কাছে। বাতাসে ওই ছাগলটার পরিত্রাহী একটা আর্তনাদ ভেসে উঠল। নিত্যানন্দ এইবার মায়ের মন্দির থেকে একটা ঘটিতে রাখা স্নান জল ছিটিয়ে দিল। তারপরই চোখ মেলে চাইল তৃণাঙ্কুর। সে চোখ মেলে দেখল যে সে মন্দিরের চাতালে শুয়ে আছে। সে উঠে বসে অনুভব করল যে আগের চাইতে সে অনেকটা সুস্থ এখন। সে মামাকে দেখতে পেয়ে বলে ওঠে, মামা, আমার কি হয়েছিল আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আগে আমার সাথে বাড়ি চল। কোনো রকমে বাড়ি অবধি পৌঁছে সেদিন রাত্রিটা কাটালো ভয় ভয় সমস্ত বাড়িটা। তারপর সকালের ঝকঝকে রোদে মামা এসে তাকে জিজ্ঞাসা করে, এই তিরাঙ্কুর, তুই এখন কেমন আছিস? মামা, এখন অনেকটাই ভালো আছি, কিন্তু কালকে তুমি কি করলে যে আমি পরিত্রাণ পেলাম? ভাগ্নে, তুই নিশি ভূতের কবলে পড়েছিলিস। ওই নিশি হচ্ছে আমাদের গ্রামের একজন নতুন বউয়ের অতৃপ্ত আত্মা। আমাদের গ্রামেই ছিল তার শ্বশুরবাড়ি। তার স্বামী তাকে রাতের বেলায় গলায় দড়ি দিয়ে মেরে ফেলেছিল। আমি কালকে যখনই জল খেতে উঠে দেখলাম যে তুই বাইরে ওই দুর্যোগের মাথায় বেরিয়ে যাচ্ছিস, তখনই আমার সন্দেহ হয়। আমি আমার সহপুরোহিত গদাইকে নিয়ে চলে যাই তোর ওইখানে। ভাগ্য ভালো যে সময় মতো পৌঁছে যেতে পেরেছিলাম। শ্রীরাঙ্কুরের মামা তার কাছে সম্পূর্ণ ব্যাপারটা ব্যাখ্যা করল। ওই ব্যাখ্যা শুনে শ্রীরাঙ্কুর এইবারে জিজ্ঞাসা করল, কিন্তু আমার বাঁচানোর কারণে একটা ছাগল আনার কারণটা ঠিক বুঝতে পারলাম না মামা। ওই নিশির দৃষ্টি পড়েছিল তোর ওপর। তুই এই যাত্রায় বেঁচে গেলেও ওই নিশি তোকে ঠিকই আবার একা পেয়ে টেনে আনতো, এমনকি তোর বাড়ি অবধি চলে যেত। তাই আমি একটা বিশেষ প্রক্রিয়া করে ওই ছাগলটাকে সংকল্প করে তার কাছে পাঠিয়ে দিলাম। কেননা তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি দিদিকে কি মুখ দেখাতাম। এখন তুই নিশ্চিন্ত। যদিও আমি তোকে একটা মাদুলি করে দেবো, তবে আর কাউকে না বলে বেরুবার দরকার নেই। শেষ একটা প্রশ্ন করল শ্রীরাঙ্কুর। সে বলল, ওই মেয়েটার উপর কি কারণে অত্যাচার হয়েছিল মামা? গরিব ঘরের মেয়ে সে। তার বাবা পাত্রপক্ষকে 15 টাকা অর্ধেক দিয়ে মেয়ে পার করেছিল। ওইদিকে পাত্রপক্ষ বাকি টাকাটা উসুলের জন্য মেয়েকে দিন রাত্রি অত্যাচার করত, কিন্তু সেই টাকা পাচ্ছিল না বলে মেয়েটার স্বামী তাকে হত্যা করলো তার গলায় ফাঁস দিয়ে। তারপর থেকেই ওই মেয়েটা নিশিভূত হয়ে গ্রামের মধ্যে রাতের বেলা কেঁদে বেড়ায়। আমাদের গ্রামের ওই পরিবারটা এখন নির্বংশ হয়ে গিয়েছে।
কেউ আর পরিত্রাণ পায়নি, কিন্তু তার ছেলেদের প্রতি একটা আক্রোশ থেকেই গিয়েছে। যতদিন না তার আত্মা শান্তি পায় ততদিন হয়তো এই চলবে। যাক, তুই তো বেঁচে গিয়েছিস, এই আমার কাছে অনেক। কি সাংঘাতিক! আজকের ভৌতিক গল্প এখানেই শেষ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য। ধন্যবাদ।